আচ্ছা, তো আমরা আজকে জিওটেক শুরু করি। জিওটেকের মোটামুটি যে থিওরি গুলো ইম্পর্টেন্ট, সেগুলো থিওরি নিয়ে আমরা আলোচনা করব এবং নেক্সট দিন আমরা হচ্ছে এগুলোর ম্যাথ গুলো নিয়ে কাজ করব। এরপরে এনভায়রনমেন্ট এবং ট্রান্সপোর্টও আমরা খুব শীঘ্রই যতটুকু পারি এই সপ্তাহের মধ্যে আমরা একটা একটা পর্যায়ে শেষ করে তারপরে আবার রিভিশন চলবে আর কি। আমরা হচ্ছে অনেক তবে কি জানেন ভাইয়া? না, পরীক্ষা তো এখনো জানাই নাই। তবে আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা আগামীকাল, এবং এটা যদি কালকেও পরীক্ষাটা হয় তারপরে মোটামুটি বোঝা যাবে আর কি। ও আচ্ছা, কারণ এক সপ্তাহ তো এক্সামও নিতে হবে কিন্তু ভাইয়া। হ্যাঁ, এক্সাম নিব। এক সপ্তাহ তো আন্ডার গ্রাজুয়েটের এক্সাম নিয়ে স্যারেরা ব্যস্ত থাকবে। হ্যাঁ, তো হইলে 10 তারিখের পরে হবে, তো 15 তারিখের দিকে হলে হতে পারে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে যেটা প্রথমে আসে অনেক সময়তে এইগুলার সিম্বল লিখতে আসে। তো সিম্বলের মধ্যে গ্রাভেল জি, স্যান্ড এস, ক্লে সি, অর্গানিক ও, এবং পিট হচ্ছে পিটি। শুধু সিলটাই হচ্ছে সিল্টের জায়গায় এম। আর এগুলাকে যখন আমরা গ্রুপ করি তখন ওয়েল গ্রেডেড হলে ডব্লিউ, পোরলি গ্রেডেড হলে পি, লো টু মিডিয়াম প্লাস্টিসিটি এল, হাই প্লাস্টিসিটি হলে এইচ। তো এখানে আমাদের যেটা হয় যে গ্রাভেল এবং স্যান্ড এগুলোকে গ্রেডেশন করা যায়, তো এগুলাকে তৈরি করা হয় এগুলার সাথে, এবং এইগুলা যেটা আছে এই তিনটা তৈরি করা হয় এইটার সাথে। অর্থাৎ এগুলাকে গ্রেডেশন করা যায়, এই জন্য ওয়েল গ্রেডেড, পোরলি গ্রেডেড বলা যাবে। এগুলা গ্রেডেশন করা যায় না, এই জন্য আমরা ওকে বলতে হবে লো, মিডিয়াম প্লাস্টিসিটি আর হাই প্লাস্টিসিটি। তো আমি যদি এখন গ্রুপ নেম করি জিডব্লিউ, জিপি, এসডব্লিউ, এসপি, আবার এটার সাথে এমএল, এমএইচ, সিএল, সিএইচ, ওএল, ওএইচ, এইভাবে আমাদের গ্রুপ নেম গুলো আসবে। তো এই ধরনের কোশ্চিন মাঝে মাঝে থাকতে পারে। এরপরে আমাদের আমাদের ডিফারেন্ট সয়েলের সাইজ, পার্টিকেল সাইজ গুলো। তো আমাদের অনেকগুলো ইয়া আছে, তার মধ্যে আমরা ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ইউএসডিএ, এটাই আসলে বেশিরভাগ ইউজ হয়। তো এই এই ইয়াটা মনে রাখতে হবে। যেমন যদি আমাদের ক্লে বলে তো লেস দেন 0.002, আর সিল্ড হলে 0.002 থেকে 0.05, এটা 0.05 থেকে 2 মিলিমিটার। আর গ্রাভেলটা হচ্ছে 2 মিলিমিটার থেকে 75 মিলিমিটার। এই সাইজ গুলো আমাদেরকে বলতে হতে পারে। এরপরে অনেক সময় ছোট ছোট ম্যাথও দিতে পারে, যে বলে দিল যে D60, D10 কত, ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট গুলো বলে দিচ্ছেন। হ্যাঁ, তখন আমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে CU ইকুয়াল টু D60/D10। এবং এটা কি মিন করে? এটা মিন করে যে CU যদি 4-এর চাইতে বড় হয় তখন হচ্ছে ওয়েল গ্রেডেড গ্রাভেল হয়। যদি এটা 6-এর ওপরের চাইতে বড় হয় তখন এটা ওয়েল গ্রেডেড স্যান্ড হয়। তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই ছোট কোশ্চেন দিয়ে ফেলতে পারে যে এটা 4-এর চাইতে হলে ইউনিফর্মিটি গ্রেডেড সয়েল কন্টেনিং পার্টিকেলস অফ দ্য সেম সাইজ, এটাও হতে পারে। হ্যাঁ, আবার কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন, এটাও এখানে সি হবে আর কি। এটাও যেটা হচ্ছে যে মিন করে, যেটা হলো যে যদি আমাদের সয়েল সেটি ওয়েল গ্রেডেড হয় তাহলে এটা 1 থেকে 3-এর মধ্যে হবে, এবং বোথ ফর গ্রাভেলস এন্ড স্যান্ডস। অর্থাৎ সিসির ভ্যালু 1 থেকে 3-এর মধ্যে, আর যদি আমরা 6-এর উপরে চলে যাই তখন আমরা বলতে পারবো যে ওয়েল গ্রেডেড স্যান্ড।
তো এটা ছোট কোশ্চিন, ট্রু ফলস বা যেভাবে হোক আসতে পারে ইনফরমেশন গুলো। এরপরে আমাদের অনেক সময়তে কি বলে যে আমাদের গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ গুলো কিভাবে আসে সেগুলা হয়তো বলতে পারে। পার্সেন্ট ফাইনার একদিকে আর পার্টিকেল ডায়ামিটার যেটা লগ স্কেলে থাকে, তো এইভাবে করলে আমাদের ওয়েল গ্রেডেড যেটা সেটা হচ্ছে একদম ইউনিফর্ম শেপ হবে। গ্যাপ গ্রেডেড যেটা হচ্ছে হঠাৎ করে একটা একটা ভিতরে ঢুকে যাবে, এরপরে আমাদের গ্যাপ গ্রেডেড হবে। তারপর পলি গ্রেডেড এইখানে গিয়ে আমাদের একদম এইখান দিয়ে নিচে নেমে যেয়ে আবার এখানে আসবে। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে শেপটা, জাস্ট এটা কার্ভ ড্র করতে দিতে পারে। এবং আমরা যদি এখানে একটা ম্যাথ দিছিলাম, ম্যাথটা করার চেষ্টা করি, তাহলে এটা দিয়ে এত বড় অঙ্ক দিবে না, আমি জাস্ট দেখানোর জন্য দিছি যে এখানে D60, D30 এবং D10 আমরা পেয়ে গেছি, সেখান থেকে এগুলা পেয়ে যাচ্ছি, পেয়ে গিয়ে এখানে ভ্যালুটা বের করে দিচ্ছি। এখান থেকে হয়তো কমেন্ট লিখতে হতে পারে যে এটা ওয়েল গ্রেডেড নাকি পোরলি গ্রেডেড। এবং এরপরে হচ্ছে আরো কিছু সংজ্ঞা লিখতে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের অনেকগুলো সংজ্ঞা লিখতে হতে পারে, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স। তো প্লাস্টিক লিমিট, ওয়াটার সিমেন্ট বলতেছি, ওয়াটার কন্টেন্ট হোয়ার দ্য সয়েল বিহেভস লাইক এ প্লাস্টিক ম্যাটেরিয়াল। লিকুইড লিমিট behaves more like a liquid. Plasticity index, the range of water contents where soil is plastic. হ্যাঁ, এইটা হচ্ছে এগুলার সংজ্ঞা। অনেক বড় সংজ্ঞা পড়ার দরকার নাই, ছোট সংজ্ঞাগুলো দিয়ে আসলেই হবে। এরপরে হচ্ছে আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স, সেটা হচ্ছে আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স তাহলে সমান হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। কারণ কি, কারণ আমরা যত ওয়াটার ইনক্রিজ করতেছি তত লিকুইডের দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের লিকুইড লিমিট, এটা হচ্ছে প্লাস্টিক লিমিট। স্বাভাবিকভাবে এটা বড় এটার চাইতে, তো এটা প্রথমে হবে, তারপরে প্লাস্টিক লিমিট হবে। অনেক সময় বলে দেয় যে আমার লিকুইড লিমিট 30, আমার প্লাস্টিক লিমিট 20, তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স কত? সুন্দর মতো এই ফর্মুলা থেকে আমরা বের করে বলে দেবো যে এটা 10। ঠিক আছে, এরকম কোশ্চেন থাকতে পারে। এরপরে আমাদের ড্র করতে দিতে পারে যে পার্শিয়ালি স্যাচুরেটেড, ফুলি স্যাচুরেটেড এবং ড্রাই সয়েল, এটার ফেজ ডায়াগ্রাম ড্র করতে। তো এভাবে আমরা সুন্দরভাবে পেন্সিল দিয়ে এভাবে আমরা ইয়া করে দিব যে পার্শিয়ালি স্যাচুরেটেড হলে সবগুলো থাকবে, ফুলি স্যাচুরেটেড থাকলে এয়ার বাদ যাবে, ড্রাই সয়েল হলে ওয়াটার বাদ যাবে। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি আমরা এটা আর এটা মোটামুটি পাই। ঠিক আছে, তো এইটা আমাদেরকে ড্র করা শিখতে হবে, এটা কমন কোশ্চেন আসে। এরপরে এখানে অনেকগুলো সংজ্ঞা দিছি, প্রত্যেকটা সংজ্ঞাই আসতেও পারে, আবার ছোট কোশ্চেনও থাকতে পারে। হ্যাঁ, যেমন আছে ভয়েড রেশিও, এটা হচ্ছে রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েডস টু দ্য ভলিউম অফ সলিডস। পোরোসিটি, ভলিউম অফ ভয়েডস টু দ্য ভলিউম টু দ্য টোটাল ভলিউম। হ্যাঁ, এরপর ডিগ্রি অফ স্যাচুরেশন, রেশিও অফ দ্য ভলিউম ওয়াটার টু দ্য ভলিউম অফ ভয়েডস, বাট এটা পার্সেন্টেজে ইয়া করা যেতে পারে। হ্যাঁ, ডিগ্রি অফ স্যাচুরেশন। এবার ময়েশ্চার কন্টেন্ট, রেশিও অফ দ্য ওয়েট অফ ওয়াটার এন্ড ওয়েট অফ সলিড। ইউনিট ওয়েট, আমার ওয়েট অফ সয়েল পার ইউনিট ভলিউম। স্পেসিফিক গ্র্যাভিটি, ইউনিট ওয়েট অফ সলিডস ডিভাইডেড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার। তো এটাও আমাদের হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। এগুলা হচ্ছে ছোট ছোট ম্যাথও দিতে পারে। হ্যাঁ, যেন আমরা এগুলো এই জন্য একটু মনে রাখতে হবে আর কি, এই অন্তত এই ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো যে সংজ্ঞা আসলে সংজ্ঞা লিখতে হবে, ম্যাথ আসলে ম্যাথ করতে হবে। এরপরে হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, is an index that quantifies the state of compactness between the looseness and densest possible state of coarse grained soil.
তো এখান থেকে ফর্মুলাটা হচ্ছে আমাদের রিলেটিভ ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স বাই ই মিনিমাম ইন্টু 100। সো যত ভালো সয়েল হবে স্যান্ডি সয়েল, তত তার রিলেটিভ ডেনসিটি বেশি হবে, অর্থাৎ লুজ হলে সবচেয়ে কম হবে। সো স্যান্ডি সয়েলের জন্য রিলেটিভ ডেনসিটি একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, অর্থাৎ কোর্স গ্রেন সয়েলের জন্য। ঠিক আছে, এবং সেটার ফর্মুলা দেওয়া আছে, এটা রো মানে আমাদের ইয়া দিয়েও ডেনসিটি দিয়েও প্রকাশ করা যেতে পারে, বাট আমরা এটা দিয়ে অভ্যস্ত। হ্যাঁ, তো এটাও হচ্ছে ফর্মুলাতে দিতে পারে অথবা বিভিন্নভাবে লিখতে দিতে পারে। তো এখানেও ফর্মুলাটা মনে রাখাটা একটু জরুরি। এরপরে হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্স। এটা আসলে সংজ্ঞাটা আসবে, সাধারণত এটা অতটা বের করতে দেয় না, বাট আন্ডারগ্রেডে অনেক সময় এগুলো পড়ায়। যদি দেখা যাচ্ছে বুয়েটের ইয়াসিন স্যার কোশ্চেন করে, তাহলে এগুলো তার প্রিয় জিনিস। হ্যাঁ, তো এগুলো একটু দেখে রাখাটা ভালো হবে, যে আমাদের দ্য ইন্ডেক্স reflects the state of the clay soil condition in the field in an undisturbed state। অর্থাৎ আনডিস্টার্ব স্টেটে আমাদের সয়েলের কন্ডিশন যেটা, সেটাই হচ্ছে এটা। সেটা হচ্ছে লিকুইড লিমিট মাইনাস আমার লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিট এর সাথে আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স। হ্যাঁ, সেটা বাদ দিলে আমাদের কনসিস্টেন্সি ইন্ডেক্স পাবো। ফ্লো ইন্ডেক্সও আমাদের is the slope of flow curve obtaining by plotting water content and coordinate on natural scale against number of blows as abscissa and logarithm on logarithm scale। অর্থাৎ এখান থেকে আমার যেটা ওয়াটার কন্টেন্টের যে ডিফারেন্স, সেটার সাথে আমার নাম্বার অফ ব্লোজ, সেটার যে ইয়াটা রেশিওটা, সেটাই আমাদের টাফনেস ইন্ডেক্স, প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং ফ্লো ইন্ডেক্স, এই দুইটার যে রেশিও, সেটাই হচ্ছে আমাদের টাফনেস ইন্ডেক্স। এইটা দিয়েও অঙ্ক থাকে, অনেক সময় অঙ্ক থাকে অ্যাক্টিভিটি অফ ক্লেস। অ্যাক্টিভিটি অফ এটার যে রেশিওটা হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং পার্সেন্ট ফাইনার দেন 2 মাইক্রন। অনেক সময় এই ভ্যালুগুলো দিয়ে বলে যে অ্যাক্টিভিটি কত। হ্যাঁ, তো এটাও আমাদের স্মলার দেন 2 পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য সয়েল। তো এটা যদি আমরা মনে রাখি, তাহলে সংজ্ঞাটাও লিখতে পারবো, আবার ম্যাথও করতে পারবো। দুইবার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে পারমেবিলিটি। Permeability is the property of porous material which permits the passage or seepage of water through its interconnecting voids। তো এখানে আবার অনেক সময় বলতে পারি যে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি কোনটা। তো এটা হচ্ছে লেমিনার ফ্লো কন্ডিশন ইন এ স্যাচুরেটেড সয়েল, দ্য রেট অফ ফ্লো or the discharge per unit time is proportional to the hydraulic gradient। সেখান থেকে এই কেটাকে আমাদের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অর কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি বলা হয়। তাহলে কে ইকুয়াল টু কিউ বাই আই এ, এইভাবে লিখে দিয়ে আসলেও হবে। এরপরে সিপেজও আন্ডারগ্রেডে কিছু পড়াই। তো সিপেজ ইজ দ্য স্লো মুভমেন্ট Seepage is the slow movement of water through the continuous void sample। Seepage is the slow movement of water through the continuous void sample। হ্যাঁ, অর্থাৎ ওয়াটারের মুভমেন্ট ভয়েড দিয়ে কন্টিনিউয়াস দিয়ে ওয়াটারের মুভমেন্ট হয়, সেটাই হচ্ছে আমার আমার সিপেজ। এরপরে সিপেজ ফোর্স। তো ওইটা চলার সময় যেটা প্রেসার এক্সার্ট করবে, সেটাই হচ্ছে আমার সিপেজ ফোর্স। ফ্লোনেট হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে কিছু ইয়া ছিল যে ফ্লোনেট আইসোমেট্রিক মিডিয়াম ইজ এ নেটওয়ার্ক অফ ফ্লো লাইন্স অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইন্স ইন্টারসেক্টিং অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। এটাও অনেক সময়তে ইয়াতে থাকে ইনফরমেশন যে ইন্টারসেক্টিং রাইট।
তো এরপরে flow lines. A flow lines is a line along which a water particle will travel from upstream to the downstream side in the permeable soil medium. ঠিক আছে, তো এটাও আমাদের যে ওয়াটার পার্টিকেলটা আমাদের কখন আপস্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাবে, হ্যাঁ, এবং সেভাবে আমাদের ফ্লো লাইনসটা কাজ করে। ইকোপটেনশিয়াল লাইন আমাদের এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যে an equipotential line is a line along which the potential head at all points is equal. এটা এমন একটা জায়গায় যেখানে পটেনশিয়াল হেড অর্থাৎ পানির যে হেডটা থাকবে সেটা all points is equal. Equipotential lines are lines that intersect of the flow lines at right angles. এরপরে ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেস মিন্স আমাদের টোটাল স্ট্রেস থেকে আমাদের পোর ওয়াটার প্রেসারটা আমরা বাদ দিলে আমরা ইফেক্টিভ স্ট্রেসটা পাবো। তো এটাই ওখানে বলছে ক্যারিড বাই দ্য সয়েল পার্টিকেলস অর দ্য সলিড পোর্শন অফ দ্য সয়েল ইজ নোন অ্যাজ ইফেক্টিভ স্ট্রেস। Pore water pressure. The stress carried by the pore water is known as the pore water pressure. যেটা থেকে আমরা এটা আমরা pore water pressure. So total stress, the compressive stress at a point which may or may not consists of the geostatic stresses and induced stresses is carried by partially by the solid portion of the soil and partially by the pore water. এটা হচ্ছে টোটাল স্ট্রেস, হ্যাঁ, যেটা আমাদের এটা যদি আমরা ইফেক্টিভ স্ট্রেসটা তো এইভাবে বের করতেছি, তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে আমাদের একদম টোটাল যে স্ট্রেসটা, একদম পোর ওয়াটার প্রেসার বাদ না দিয়ে সেটা আমাদের, যেটা আমাদের সলিড পোরশনে নিবে আবার পোর ওয়াটারও প্রেসার নেবে। এখন আরো কিছু ছোট ছোট কোশ্চেন আছে, সেগুলো আমি কভার আপ করার চেষ্টা করেছি। মোটামুটি এগুলাই আসলে ইম্পর্টেন্ট। যেমন এসপিটিএন ভ্যালু। এসপিটিএন ভ্যালু আমাদেরকে অনেক সময় বলতে পারে যে এটা কিভাবে কাউন্ট করা হয় ফিল্ডে। এটা কমন কোশ্চেন আর কি, এটা আমরা যদি সয়েল জিওটেকনিক্যালের ইয়াগুলো দেখি তাহলে এই জিনিসটা কোশ্চেনটা অনেক সময় আসে। তো ইকুয়াল টু দ্য নাম্বার অফ ব্লোজ রিকোয়ার্ড ফর 300 millimeter of the penetration beyond a sitting drive of 150 millimeter, অর্থাৎ 150 millimeter যাওয়ার পরে বাকি যে 300 millimeter-এর যে ব্লোজ সেটার যোগফলই হচ্ছে n। মোস্ট কমন ইন সিটু স্পেশালি ফর কোহেশনলেস সয়েল, এবং এটা HTM D1586 দিয়ে আমরা ইয়া করি। তো এগুলো ফলোইং স্টেপসে আমরা করা হয় যে ড্রাইভিং দ্য স্ট্যান্ডার্ড স্প্লিট ব্যারেল স্যাম্পল অফ ডাইমেনশন এ ডিস্টেন্স of 460 millimeter into the soil at the bottom of the boring, counting the number of blows to drive the sampler the last two 150 millimeter distances to obtain n value, and using এত কেজি driving hammer falling free from a height 750 মিলি at a rate of 30 blows per minute। এবং এটা কখন আমরা টেস্টগুলো আমরা বন্ধ করে দেব, যখন বলতেছে 50 blows are required for any 150 increment, অর্থাৎ কোনো একটা 6 ইঞ্চিতে 50টা যদি ব্লো লাগে তখন আমরা আসলে ছেড়ে দিতে পারি, যে আমরা আর টেস্ট করার দরকার নেই। টোটাল যদি 100 ব্লোজ আর অবটেন, যদি 300 মিলিমিটারে টোটাল 100টা ব্লো লেগে যায়, এবং 10 সাকসেসিভ ব্লোজ প্রডিউস নো অ্যাডভান্স, অর্থাৎ 10টাতে যদি কোনো ধরনের কোনো অগ্রগতি না হয় তাহলে আমরা টেস্টটা তখন আমাদেরকে বন্ধ করে দিলে সমস্যা নাই। এরপরে আমাদের কম্প্যাকশন এবং কনসলিডেশন, এগুলো নিয়ে আমাদের সংজ্ঞা এবং ইয়া করে দিতে হবে। তো কম্প্যাকশনটা কি? তো এটা হচ্ছে আমাদের মেইনলি, এগুলো ছাড়াও অনেক কিছু আছে। এটা মেইনলি আমাদের এয়ার কম্প্রেস, এয়ার গুলো বের করে দিবে।
সয়েলের মধ্যে যে এয়ার গুলো থাকে সেগুলো এয়ার গুলো বের করে দিবে, কনসেন্ট্রেশনটা ওয়াটার যেগুলো থাকে সেগুলো বের করে দিবে। এই যেখানে লেখা আছে রিমুভিং এয়ার ভয়েডস ফ্রম দ্য স্যাচুরেটেড এন্ড ড্রাই সয়েল, এন্ড এটা হচ্ছে স্কুইজিং আউট পোর ওয়াটার প্রেশার ফ্রম স্যাচুরেটেড সয়েল। Compaction of soil is mainly used for sandy soil এবং it's used for clay soil. Compaction is internationally done to produce the high unit weight of soil and consequently improve the other soil properties. আর এখানে হচ্ছে is a natural process, এটা হচ্ছে কিন্তু ম্যানুয়াল আমরা করে থাকি, বাট এটা হচ্ছে ন্যাচারাল প্রসেসে করতে হবে below the building and other structure compacted by the transfer load of the soil provided the foundation system. তো এই ধরনের কোশ্চিন আমাদের আসতে পারে যে কম্প্যাকশন কনসলিডেশন নিয়ে নর্মাল যে ধারণা থাকা দরকার সেটা আমাদের ধারণা থাকলেই হবে। হ্যাঁ, সেটা দিয়ে আমাদের যে ধরনের কোশ্চিন আসুক আমরা একটু লিখে দিতে পারবো। এরপর বলতেছে write two major factors affecting the bearing capacity of shallow foundation resting on sand. So সেটা যদি বলি তাহলে মেজর ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য বেয়ারিং ক্যাপাসিটি শ্যালো ফাউন্ডেশন রেজিস্টিং অন স্যান্ড, পজিশন অফ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল। আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা অবশ্যই বেয়ারিং ক্যাপাসিটির জন্য হচ্ছে কম বেশি করে, কারণ আমরা জানি যে ইফেক্টিভ স্ট্রেস আমাদের কাজে লাগে এই জন্য। অরিজিনাল স্ট্রেসেস, কোহেশন অ্যান্ড ফ্রিকশন, অর্থাৎ অবশ্যই সি অ্যান্ড ফাই আমাদেরকে অবশ্যই একটা বড় ফ্যাক্টর। এরপরে বলতেছে ডেনসিটি, ডেনসিটিও একটা ব্যাটার, অ্যামাউন্ট অফ টোটাল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, ডেপথ অফ ফাউন্ডেশন, সাইজ অ্যান্ড শেপ অফ ফাউন্ডেশন। তো এগুলা আমাদের মেজর ফ্যাক্টরস বেয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো ফাউন্ডেশন রেজিস্টিং অন স্যান্ড। কিন্তু যদি আমরা ক্লে সয়েলের ক্ষেত্রে ধরি অনেকগুলো এগুলো সবই আসলে ওখানেও আসলে প্যারামিটার হিসেবে কাজ করবে। আবার যদি আমরা বলি যে হোয়াট ইজ বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, রাইট 4 মেথডস টু ইমপ্রুভ বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। এরকম কোশ্চেন হঠাৎ করে অল্প স্বল্প দিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে the property of soil which can withstand against the loads and pressure acting on it. হ্যাঁ, সরাসরি একটা ছোট কথা যে আমাদের সয়েলের প্রপার্টি যেটা হচ্ছে আমাদের যে লোড আসে সেটাকে সে উইথস্ট্যান্ড করে রাখবে, অর্থাৎ দাঁড় করায় রাখবে। হ্যাঁ, 4 মেথডস টু ইমপ্রুভ হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল বাই ইনক্রিজিং দ্য ডেপথ অফ ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশনের ডেপথ আমরা বাড়াইতে পারি, এবং এটা ভালো না, বিকজ ইফ ডেপথ অফ ফাউন্ডেশন ইজ ইনক্রিজ দেন ওয়েট অফ ফাউন্ডেশন উইল বি ইনক্রিজড। তো এটা হচ্ছে একটু ডিফিকাল্ট এবং লোডও বাড়বে স্বাভাবিক, সেটা দিস ইজ নট গুড। বাই ড্রেনিং, দিস মেথড ইজ ইফেক্টিভ ফর স্যান্ডি অ্যান্ড গ্রাভেল টাইপ সয়েল বাট নট ফর ক্লে টাইপ সয়েল। বাই গ্রাউটিং, mostly employed by fissured cracks and by confining. হ্যাঁ, তো এইগুলো আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভ করতে হেল্প করে। এরপরে আমাদের যে অ্যাটারবার্গ লিমিট গুলো আমরা প্লাস্টিক লিমিট, লিকুইড লিমিট এগুলো পড়ে আসলাম। তো সেগুলোর উপরেও যদি একটু ডিটেলে বেশি চলে আসে, মোটামুটি আন্ডার গ্রেডে এগুলাই টপিক পড়ায়। হ্যাঁ, তো সেগুলারই আসলে ছোট ছোট সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে, কিছু তো আসলে বড় কিছু আসবে না। The Hydrology limits are a basic measure of a critical water contents of a fine-grained soil
its shrinkage limit, plastic limit and liquid limit. Depending on its water content, a soil may appear in one of the four states. যেটা আমরা প্রথমে এখানে দেখাচ্ছিলাম যে এখানে দেখাচ্ছিলাম যে ওয়াটার কন্টেন্ট যত বাড়তেছে তত সলিড থেকে সেমি সলিড হচ্ছে, সেমি সলিড থেকে প্লাস্টিক হচ্ছে, প্লাস্টিক থেকে লিকুইড হচ্ছে। So in each state the consistency and behavior of soil is different and considerably so far its engineering properties. Thus the boundary between each state can be defined based on a change of in the soil behavior. এবং এগুলার জন্য আমাদের কি করতে পারে, আমাদের এরকম অ্যাটারবার্গ লিমিট চার্ট দিতে পারে। তো এইটা বই থেকে বইয়ে আছে। তো এই দিক থেকে আমাদের যখন এটাকে আমরা যাই দেখা যাচ্ছে যে এটা এইভাবে কাজ করে এবং এটা আমরা ডিফারেন্সটাকে বলি প্লাস্টিসিটি ইন্ডেক্স। আর যদি প্লাস্টিসিটি চার্টের কথা বলি তাহলে এই প্লাস্টিসিটি সিএলএমএল এখানে থাকে আর এ লাইন, এটা হচ্ছে এ লাইন। সেখানে সিএল, এখানে সিএইচ, এমএইচ এন্ড সিএম, এখানে এমএল, ওএল, এগুলো তো আমরা গ্রুপ নেম করে আসছিলাম। তো এখানে প্লাস্টিসিটি ইন্ডেক্স আর এখানে লিকুইড লিমিট, এভাবে আমাদেরকে প্লাস্টিসিটি চার্টটাও ড্র করতে দিতে পারে। এবং প্লাস্টিসিটি চার্টটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি, এই চার্ট ইউজ টু ডিফারেন্সিয়েট দ্য প্লাস্টিসিটি অ্যান্ড অর্গানিক ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফাইন গ্রেন সয়েল বেসড অন লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স অফ দ্য সয়েল। তো এগুলাই হচ্ছে মোটামুটি থিওরি। হ্যাঁ, তো আমরা কালকে আবার ক্লাস করব। কালকে আমরা হচ্ছে জিওটেকের ম্যাথ গুলো করে ফেলবো, যে ম্যাথ গুলো মোটামুটি আমাদের মানে যে ম্যাথ গুলো মোটামুটি কভার আপ করে ফেলবো, যে ম্যাথ গুলো আসলে আমাদেরকে আসতে পারে আর কি, এরকম কিছু করে ফেলবো। তারপরে দুইটা ক্লাসে একটাতে এনভায়রনমেন্ট শেষ করব, একটাতে ট্রান্সপোর্ট শেষ করব। তো গত ক্লাসে আমি আসলে একটু ঝামেলায় ছিলাম, সারা সপ্তাহে আমি জামালপুর ছিলাম, এই জন্য ক্লাস নিতে পারিনি এবং কিছুটা হ্যাপাজার্ড ভাবে ছিলাম, এই জন্য অতটা পাঠ করতে পারিনি। তো এই থিওরি গুলোই দেখেন জিওটেকের। তো আপনারা এই যা দেখাইছে এগুলো প্র্যাকটিস করতে থাকেন। প্রথমটা শেষ হলেই আমরা যেটা করব, পরীক্ষা নেওয়া শুরু করব, প্লাস আমরা হচ্ছে রিভিশন করা শুরু করব। মানে আমি হঠাৎ করে যদি কোনো কোশ্চেন মনে হয় যেটা আসার মতো, ওরকম আমি একদম মানে কোশ্চেন করে কমনলি আমরা কিছু কোশ্চেন করতে থাকবো আর হচ্ছে হতে থাকবো। মানে আমরা বেসিক্যালি এক্সামের জন্য প্রিপারেশন নেবো। আমাদের অত সিলেবাস পড়তে গিয়ে আমাদের মাথা খারাপ করার দরকার নেই। মোটামুটি এগুলা পড়লেই ইনশাল্লাহ আমাদের যেগুলা কমন পাওয়া উচিত আমরা কমন পাবো এবং ওগুলো লিখলেই আমাদের আশা করি চান্স পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ ভাই, এর আগে কয়টা ক্লাস হয়েছিল? আপনার ক্লাসের আগে দুইটা ক্লাস হয়েছিল, ওইটা দুইটাই আমি ভিডিও দিয়ে রাখছি। প্রথম দিনে দুইটা ভিডিও দিছিলাম। জি জি। অমিত কিছু বলবেন? না ভাইয়া, ওকে, ধন্যবাদ ভাই। কালকে কয়টা দিয়ে ক্লাস ভাইয়া? কালকেও আমি ক্লাস নিব হচ্ছে এইরকম সময় 9টার দিকে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।